বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে এই লোগোটার কারণে এক ব্যক্তির মৃত মেয়ে জীবন্ত হয়ে উঠেছিল? ফ্লিপকার্টের লোগোটার মানে কি জানেন? আমুলের লোগোতে থাকা মেয়েটার কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সমস্ত ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পৃথিবীর সবথেকে বড় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, যাদের কাছে 43 কোটির থেকেও বেশি ভারতীয় ইউজার আছে। কিন্তু আপনারা কি জানেন SBI এর এই লোগোটা কবে তৈরি হয়েছিল এবং এর মানে কি? স্টেট ব্যাংকের প্রথম লোগোটাতে একটা বটগাছ ছিল, যেটা 1955 সালে আনা হয়েছিল। তারপর 1977 সালে এই লোগোটা পাল্টে শেখার কামাতের বানানো লোগোটা নতুন লোগো হিসেবে পরিচিতি পায়। এই লোগোটার মানে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ এই লোগোতে যে লাইন এবং হোলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা চাবির মতো করে তৈরি করা হয়েছে, যার সাহায্যে মানুষের সেফটি এবং সিকিউরিটির ফিল দেওয়া হয়। নাম্বার 2, টাটা গ্রুপ হলো ভারতের সবথেকে বিশ্বস্ত ব্র্যান্ড। টাটা কোম্পানির লোগোটা অত্যন্ত সাধারণ হলেও বেশ আই ক্যাচিং। এতে টি এর মানে শুধু টাটা নয়, বরং এর মানে কোম্পানির স্ট্রেংথ, লায়াবিলিটি এবং প্রসপারিটি ইত্যাদিকেও বোঝানো হয়। এখানে টিকে নলেজ অফ ট্রির মতো করে তৈরি করা হয়েছে। টাটা কোম্পানির লোগো বেশ কয়েকবার পাল্টানো হয়েছে, যেমন 1945 থেকে 88 সাল পর্যন্ত টাটার লোগো লাল রঙের ছিল, যেটা দেখতে অনেকটা এরকম ছিল। 1988 সালের পরবর্তী সময়ে রতন টাটা তার ব্র্যান্ডকে আরও জনপ্রিয় করে তুলতে চান। সেই সময় তিনি একটা সাধারণ ডিজাইন তৈরি করেন এবং একটা স্লোগান সহ লঞ্চ করেন, যেটা আজ আপনাদের সবার কাছেই পরিচিত। এই স্লোগানটা ছিল ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ। তবে কিছুদিনের মধ্যেই টাটা তাদের সমস্ত গাড়ির সঙ্গে একটা লোগো লঞ্চ করতে চলেছে, যেটা টি এর মতো দেখতে হবে এবং টি এর উপরের অংশের দুই দিকটা প্রসারিত থাকবে, যেটা নিঃসন্দেহে একটা ফিউচারিস্টিক ভাইব ক্রিয়েট করে। নাম্বার 3, বন্ধুরা, আপনারা কি জানেন কেন যে ব্র্যান্ডটা গোটা ভারতে রাজত্ব করেছিল তাদের আলাদা হয়ে যেতে হয়েছিল? আমি হিরো হন্ডা কোম্পানির কথা বলছি, যাদের লোগো প্রথমে এরকম ছিল। হিরো হন্ডা মিলিতভাবে তৈরি হয়েছিল। হোন্ডা যেখানে একটা জাপানি কোম্পানি ছিল এবং হিরো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, যারা ভারতে প্রথম 100 সিসি বাইক নির্মাণ করেছিল। এটা বানানো সহজ এবং অ্যাফোর্ডেবল ছিল। মার্কেটে তখন আজকের মতো কোনো কম্পিটিশনই ছিল না, যার ফলে এটা ভীষণ জনপ্রিয় হয়েছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক চলার পরেও নিজেদের মধ্যে কিছু ঝামেলার কারণে দুটো কোম্পানি আলাদা হয়ে যায়, আর হিরো তাদের আলাদা লোগো তৈরি করে, যেটা দেখতে এরকম। নাম্বার 4, দূরদর্শনের মানে হলো দূরদর্শিতা। যারা 2000 সাল বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারা খুব ভালো করেই জানেন যে তারা এই টিভি চ্যানেলে কত ভালো ভালো শো দেখেছেন। তবে দূরদর্শনের এই লোগোটা যতই সাধারণ মনে হয়, বাস্তবে কিন্তু ততটা সাধারণ নয়। অনেকেরই ধারণা দূরদর্শনের লোগোর মাঝে যে ডটটা আছে সেটা একটা চোখকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু একদম ঠিক, কিন্তু এটা কি ইয়াং এবং ইনকেও রিপ্রেজেন্ট করে? এটা হলো একটা চাইনিজ শব্দ, যার মানে ভীষণ ইউনিক এবং ইন্টারেস্টিং। বিশদে বললে এর মানে হলো প্রত্যেকটা জিনিসের অবশ্যই একটা বিপরীত দিক থাকে এবং সেই বিপরীত দিকটা একে অপরের সঙ্গে জুড়ে থাকে, আর এটাই আমরা ডিডির লোগোতে দেখতে পাই। এই লোগোটা ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে ডিজাইন করা হয়েছিল। এই লোগোটার জন্য 8 জন স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার তাদের লোগো ডিজাইন সাবমিট করেছিলেন। তারপর দেবাশিস ভট্টাচার্যের তৈরি করা লোগোটা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিলেক্ট করেছিলেন। তিনি লোগোটা তৈরি করার জন্য প্রথমে একটা চোখ আঁকতে শুরু করেছিলেন। তারপর তিনি সেই চোখে কার্ভ জুড়ে দেন। তারপর এটাকে ইয়াং এবং ইন বলা শুরু হয় এবং তারপর থেকে এই লোগোটাকে ডিডিআইও বলা হতো। এই লোগোটা প্রথমবার 1976 সালের 1 এপ্রিল প্রকাশ করা হয়েছিল। নাম্বার 5, আপনারা কি জানেন একটা বাড়ির উঠোনে তৈরি হওয়া ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ ভারত জুড়ে বিখ্যাত হয়েছিল এবং জামাকাপড় ধোয়ার পদ্ধতিকেই বদলে দিয়েছিল? আমি এমন একটা কোম্পানির কথা বলছি যার লোগোতে সাদা ফ্রক পরা একটা ডান্সিং গার্ল ছিল। এই কোম্পানিটাকে আপনারা সবাই নির্মা নামে চেনেন, কিন্তু আপনারা কি জানেন এই কোম্পানিটা কিভাবে শুরু হয়েছিল? 1969 সালে এই কোম্পানিটাকে একটা বাড়ির উঠোন থেকে শুরু করা হয়েছিল, যেটা হিন্দুস্তান ইউনিলিভারের মতো বড় ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার সার্ফ এক্সেলকেও হারিয়ে দিয়েছিল। কারণ এই কোম্পানির মালিক কারশান ভাই প্যাটেল এমন একটা ট্রিক্স খুঁজে বার করেছিলেন, যেটা এই প্রোডাক্টটাকে জনপ্রিয় করে তুলেছিল। সার্ফ এক্সেল যেটা 15 টাকায় বিক্রি করছিল, তারা সেটা 3 টাকায় বিক্রি করছিল, যার ফলে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এই ডিটারজেন্টটা কেনার প্রতি আগ্রহ দেখায়।
আপনারা হয়তো ভাবছেন যে নির্মা নাম এবং লোগোটা কিভাবে তৈরি হলো। এর পিছনে একটা দুঃখের কাহিনী আছে। আসলে নির্মা নামটা প্যাটেল স্যারের মেয়ের নাম থেকে রাখা হয়েছিল, যার নাম ছিল নিরুপমা, এবং সে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কিন্তু প্যাটেল স্যার তাকে সারা জীবনের মতো অমর করে দেন। নাম্বার 6, আপনারা কি জানেন যদি ইংরেজরা না থাকতো তাহলে হয়তো এই কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না। আসলে 1942 সালে ইংরেজরা পেন্টের ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল, যেটা বাইরে থেকে আসতো। তারপর মুম্বাইয়ের 4 বন্ধু মিলে এমন একটা ব্র্যান্ড তৈরি করেছিল যেটা আজ আমাদের কাছে এশিয়ান পেন্ট নামে পরিচিত। তবে এর পিছনে মার্কেটিংয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ যেভাবে নির্মা কোম্পানিটার লোগো ভীষণ জনপ্রিয় ছিল, তেমনি এদের কাছে ছিল গাট্টু, যাকে বিখ্যাত কার্টুনিস্ট আর্কিল ফ্ল্যাক্সম্যান ড্র করেছিলেন। তারপর সেই ক্যারেক্টারটার নাম কি হবে এই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য তারা একটা কন্টেস্ট করেন। তার জন্য 47,000-এরও বেশি এন্ট্রি জমা পড়েছিল, কিন্তু তাদের দুজনের নাম পছন্দ হয়। এই নামের পরিবর্তে তাদের 500 করে টাকা দেয়া হয়েছিল। নাম্বার 7, আপনারা হয়তো অনেকবার জানার চেষ্টা করেছেন যে আমুল গালকে বাস্তবে কেমন দেখতে এবং বর্তমানে সে কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। অনেকেই হয়তো জানেন না যে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। বন্ধুরা, এখন আমি আপনাদের এই লোগোর পিছনে থাকা একটা দুর্দান্ত কাহিনী শোনাবো। জনপ্রিয় ট্যাগলাইন আটারলি বাটারলি ডেলিসিয়াস লাইনটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমুলের লাল ডট দেওয়া জামা পরা মেয়েটা সবসময় আমাদের মনে থাকবে, কারণ এই একটা আমাদের ছোটবেলার একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। কিন্তু আপনারা কি জানেন এই মেয়েটাকে একজন আর্টিস্ট ইউস্টাস ফার্নান্ডেজ বানিয়েছিলেন। এটা 1966 সালে শুরু হয়েছিল, যখন আমুল এসপি নামের একটা বিজ্ঞাপন সংস্থার হাতে তাদের মার্কেটিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিল, যেখানে ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন সিলভেস্টার। ফার্নান্ডেজ ওই মেয়েটার ছবি ডিজাইন করেছিলেন এবং সিলভেস্টারের স্ত্রী এই ট্যাগলাইনটা লিখেছিলেন। নাম্বার 8, আপনারা কি জানেন এই সাধারণ লোগোটা এমন একটা সমস্যার কথা তুলে ধরেছিল যেটা আজ পর্যন্ত গোটা বিশ্বে একটা বড় সমস্যা হয়ে আছে। অনেকে এই বিষয়টা জানেন না। ওয়াক বাকরি চায়ের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা অনেক বড় একটা চায়ের কোম্পানি। এই লোগোটায় আপনারা একটা বাঘ এবং একটা ছাগলকে একসঙ্গে চা পান করতে দেখবেন, যেটা সাম্যের কথা তুলে ধরে। তবে এই লোগোটার পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। 1892 সালে একজন ভারতীয় ব্যবসায়ী নরেন দাস দেশাই সাউথ আফ্রিকায় 500 একর যুক্ত একটা টি এস্টেট খুলেছিলেন, কিন্তু রেসিজমের জন্য তাকে সেখান থেকে বের করে দেয়া হয়েছিল। তারপর তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর রেকমেন্ডেশনে আহমেদাবাদে টি ডিপোট শুরু করেন এবং নিজের মাতৃভূমিতে তার এই আইডিয়াটা সফল হয়। তারপর তিনিও কাস্ট নিয়ে ভেদাভেদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা ভাবেন। নাম্বার 9, ফ্লিপকার্টের এই লোগোটা কোনো সাধারণ লোগো নয়। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন যে এখানে একটা হাসির ইমোজি আছে, যা কাস্টমারের ফুল স্যাটিসফ্যাকশনের কথা বোঝায়। আর এই লোগোতে থাকা এফকে স্পিড হিসেবে দেখানো হয়েছে। এর মানে হলো কোম্পানি খুব দ্রুত কাস্টমারের কাছে অর্ডার পৌঁছে দেয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সমস্ত কোম্পানির কথা বলা হলো তার মধ্যে কোন কোন কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।